ভারত বাংলাদেশ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কি হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে? ভারত বাংলাদেশ সম্পর্ক এক প্রকার টালমাটাল। বাংলাদেশ উত্তপ্ত একটা অগ্নিগর্ভ, আর এই প্রেক্ষাপটে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেন হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তেমনটাই মনে হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং বিভিন্ন পরিস্থিতি, সার্বিক এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজকে একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা যে উদ্বিগ্ন সে কথাও বাংলাদেশের প্রশাসনকে জানানো হয়েছে। যারা নৃশংসভাবে দীপু দাসকে হত্যা করেছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি বিচারের আওতায় আনার আবেদন জানানো হয়েছে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় একজন সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভাইকে, দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত তার প্রতিক্রিয়া জানালো এবং বিশেষ করে বাংলাদেশে মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধেও ভারত প্রতিক্রিয়া জানিয়েছে আজকে এই বিবৃতিতে। বাংলাদেশে আসলে এই যে দীপু দাস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে সেই অর্থে কোনো ক্রিয়া বা সেই অর্থে কিছু ছিল না। বৃহস্পতিবারে ঘটনা ঘটবার পরেও বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া ছিল না, কিন্তু ভারতবাসী প্রতিক্রিয়া ব্যক্ত করতে ছাড়েনি। গতকাল রাতে দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার একটা ব্যানার, প্ল্যাটফর্ম যেটি বলুন না কেন, সেই ব্যানারে গতকাল দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে ২০-২৫ জন যুবক বা তরুণ কয়েকটি গাড়ি নিয়ে গিয়ে হাজির হয়ে সামনে বিক্ষোভ করেছে এবং এই বিক্ষোভটাকে বাংলাদেশের কোনো গণমাধ্যম মিসলিড করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এর প্রতিবাদও করা হয়েছে। সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংস হত্যায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। পাশাপাশি বাংলাদেশের সংবাদ মাধ্যমে মিথ্যাচার উড়িয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ এখনো পর্যন্ত জ্বলছে। নৃশংসভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। এরই মাঝে বাংলাদেশের সংবাদ মাধ্যমের তরফে গুজব ছড়ানো হয় দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশের দূতাবাস। গোটা ঘটনা নিয়ে রবিবার একটি বিবৃতি জারি করেছে দিল্লির বিদেশ মন্ত্রকের দপ্তর, যেখানে বলা হয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যমের সেই বিভ্রান্তিমূলক প্রচার আমাদের নজরে এসেছে, কিন্তু সত্যিটা হলো দীপু চন্দ্র দাসের হত্যা ও বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল ২০-২৫ জন যুবক। যদিও তারা কোনো রকম আক্রমণ বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরির চেষ্টা করেনি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কর্মীরা অল্প সময়ের মধ্যেই এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এই সার্বিক বিষয়ে যখন দিল্লি একটি বিবৃতি দিচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন দিল্লি, সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, ঘটবার আগে বিক্ষোভ হয়েছে এটি বলেছে, গুজব নিয়েও বলেছে বাংলাদেশের গণমাধ্যমে। সম্পর্কটা আসলে ভালো যাচ্ছে না। এই করতে করতে আসলে কি হয়, আমরা ৭১ দেখিনি, আমরা ৪৭ দেখিনি, আবার আর একটা কিছু দেখি কিনা এমন পরিস্থিতিটা কিন্তু সেদিকেই। আমি হয়তো এই কথাগুলো বলি অনেকের বিশ্বাস হবে না, কিন্তু আমরা পরিস্থিতিগুলো সেদিকেই দেখছি। দিল্লির বিবৃতির পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন একটা পাল্টা বক্তব্য দিয়েছেন বা বিবৃতি দিয়েছেন। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের হামলা চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। অর্থাৎ রণধীর জয়সওয়াল যে বিবৃতি দিয়েছে সেটি ঢাকা প্রত্যাখ্যান করলো।
রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো সেটাই বড় প্রশ্ন। শুধু তাই নয়, তিনি একই সাথে তার কথায় যোগ করেছেন প্রয়োজনে ভারতে মিশন ছোট করার কথাও ভাবা হচ্ছে। অর্থাৎ দিল্লি ব্যবস্থা নেবার আগে যেন বাংলাদেশ ব্যবস্থা নিতে চাইছে বা নিতে যাচ্ছে, মিশন ছোট করবে। এক প্রকার ছোট করা মানে দিল্লির সাথে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশকে ছিন্ন করবে। অবস্থাটা কি সেদিকেই যাচ্ছে? ছিন্ন করে কি হবে? কোন দিকে যাচ্ছে? আমি খানিক আগেই বললাম যে আমরা ৭১ দেখিনি, আমরা ৪৭ দেখিনি। আমরা কোন বাংলাদেশ দেখব কিংবা কোন প্রতিবেশী ভারতকে দেখব এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে বলা কঠিন। দুদেশের সম্পর্ক টানাপোড়েনটা চরমে উঠে গেছে। বিবৃতি পাল্টা বিবৃতি, এটি কিন্তু মারাত্মক কথা যে মিশন ছোট করবার কথাও ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। আসলে কি হবে, কি হবে বলা কঠিন। কি হবে, কি হতে যাচ্ছে আমরা দেখছি, আমরা দেখতে থাকি যে কি ঘটতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে গত দুদিন যাবৎ কি কি ঘটেছে বাংলাদেশে, এটা সকলেই জানেন। অনেকেই আবার আমি গত দুদিন যাবৎ আমি যেসব কন্টেন্ট করেছি তা নিয়ে অনেকে হয়তো বলছেন যে ভাই বিপ্লবী সরকার গঠন হলো না, আপনি যা যা বলছেন তা হলো না, এগুলো নিয়ে অনেকে কমেন্টস করছেন। তো যারা কমেন্টস করছেন তাদেরকে বলি, বিপ্লবী সরকার গঠন হবে তাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু তারা সেই পরিকল্পনা হয়তো শেষ মুহূর্তে গিয়ে আর কুলায় উঠতে পারেনি। তার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমাদের যেই সেনাবাহিনী আছে ওনারা বিশেষ একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। কি চাপের মধ্যে পড়েছেন সেটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তবে হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে দুই সেনা প্রধানের মধ্যে কি কথা হয়েছিল, মানে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিগত এক সপ্তাহ ধরে হাদি গুলি খাওয়ার পর থেকে প্রচুর চেষ্টা করছিল ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কথা বলার জন্য, পারেননি। সর্বশেষ উনি কথা বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে আপনার শুক্রবার রাতের বেলা কথা বলতে পেরেছিলেন। কারণ আপনারা একটা ভিডিও হয়তো আজকে সকলেই দেখছেন, আজকে এই মুহূর্ত থেকে দেখছেন আপনারা, সেটা আমিও চেষ্টা করছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য সাউন্ডলেস করে, আমার মাথার উপরে হয়তো দিয়ে দিব, ছোট করে দেখেন যে শুক্রবার বিকাল 3:30 পৌনে 4টার দিকে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ইন্ডিয়াতে ঢুকার চেষ্টা করছিল এবং সেখানে ইন্ডিয়ান সেনাবাহিনী গুলি করে সেখানে 3 জনকে মেরে ফেলে, হত্যা করে সোজা। কারণ বর্ডার এলাকায় এখন পুরো যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেখানে 3 জনকে হত্যা করে, বাকিরা যদিও পালিয়ে যেতে পারে। এই বিষয়টা যখন হয় এরপরে আবার সেনাপ্রধান চেষ্টা করে এবং শুক্রবার রাতে প্রায় নাকি বাংলাদেশ সময় রাতের 1টা বা 1:30টার দিকে ওনার সাথে কথা হয়। ওনার সাথে কথা হলে তখন ইন্ডিয়ান সেনাপ্রধান বলে যে আপনারা জঙ্গি উৎপাদন করছেন। আপনারা তো বলেছিলেন যে জসিমউদ্দিন রহমানি এবং বাকি জঙ্গিরা সবাই ইন্ডিয়া পালায়, পাকিস্তান পালিয়ে গিয়েছে, কিন্তু একজনও তো পাকিস্তান পালায় নাই, সবাই এইখানে আছে, বাংলাদেশে আছে। এবং তিনি তখন এই যে ছবিটা এখন দেখছেন, এই ছবিটা ফেসবুকেই ছিল, সকলে দেখেছি আমরা, এই ছবিটা দেন। এবং তিনি বলেন যে আজকে এই যে রাতের বেলা চট্টগ্রামে আমাদের এম্বাসিতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণে জঙ্গি গোষ্ঠীর দ্বারা করানো হয়েছে এবং সেখানে একজন গার্ড আহত হয়েছে, সেটাও এই জঙ্গি গোষ্ঠীরা করেছে। এবং এটা রাষ্ট্রীয় মদতে আপনারা এটা করছেন। তো এইভাবে যেহেতু আপনারা করছেন, সুতরাং আপনারা তো যুদ্ধ চান, তো যুদ্ধ হলে আপনারা কয় সেকেন্ড পারবেন, কত মিলি সেকেন্ড পারবেন? কারণ আপনাদের যে কটা সেনা ক্যাম্প আছে প্রতিটাতে একটা করে ব্রাহ্মস মারলে আর দেখা যাবে না আপনাদেরকে, আপনার টোটালি শেষ। এবং সবগুলো ক্যাম্পে মারাও লাগবে না, হয়তো একটা মারলেই আপনার দেশ শেষ। তো 71-এ আমরা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধে আপনাদের দেশকে আমরা স্বাধীন করে দিয়েছিলাম। তবে এইবার এই 2025-এ দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের ভূগোলটাই চেঞ্জ করে দেওয়া দরকার, যে আপনাদের দেশের কয়েকটা ভাগ করে দেওয়া দরকার। কারণ এটা আপনারা রাষ্ট্রীয় মদতেই চাচ্ছেন যে আপনাদের দেশ আপনারা নিজেরাই ধ্বংস করছেন। এই সমস্ত কথার এক পর্যায়ে আমাদের সেনাপ্রধান বলে যে না আমরা এগুলো করি নাই, আসলে আমরা কি করব, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দিব না, আমরা দেখছি, আমরা ঠেকাবো। এরপরেই সেনাপ্রধান উঠে পড়ে লাগেন পুরো শুক্রবার রাত সমস্ত ওই জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সাথে কথা বলেন এবং বলেন যে এইসব বিপ্লবী সরকার মরকার বাদ দেন, উল্টাপাল্টা করলে কালকে সেনাবাহিনী তার নিজস্ব রূপে ফিরবে। সেটার প্রমাণ একটুখানি দেখিয়েছেন উনি।
সংসদ ভবনের ভিতরে যখন জঙ্গিরা ঢুকছিল তখন সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে সংসদ ভবন রক্ষা করেছেন। এখন আপনি একটু মনে করেন তো 2024-এর 5ই আগস্ট যেদিন সংসদ ভবন বঙ্গভবন হামলা হয়েছিল সেদিন সেনাবাহিনী সহযোগিতা করেছে বরঞ্চ ঢুকার জন্য, আর গতকাল ওনারা সংসদ ভবন রক্ষা করেছেন, ভাঙ্গা সংসদ ভবন আবার একটু রক্ষা করেছেন। তার মানে হচ্ছে যে ওই যে পাচারের নিচে যখন তারাবাতি লাগাইয়া দিছে যে এটা ফুটবে এবার, তখনই ওনারা এসে সামনে দাঁড়িয়েছেন, না 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 আমরা দেশ রক্ষা করি। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান এইটাও বলছেন যে বাড়াবাড়ির শেষ, আমরা যুদ্ধ অবস্থায় আছি, এটা আমাদের আগেরই ডিক্লার, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ অবস্থায় আছি দেশ, এবং আপনাদের দেশ থেকে বাংলাদেশ থেকে যে অবস্থা চলতেছে তাতে আমরা যে কোনো সময় ইনভেনশন করতে পারি, ঢুকে যাব। আর আমরা ঢুকাও লাগবে না, আমরা ড্রোন এবং ব্রাহ্মস দিয়ে আপনাদেরকে উইদিন 10 সেকেন্ড সব ধ্বংস করে দিব। একদম সরাসরি হুমকি দিয়েছেন নাকি সেনাপ্রধান, ইন্ডিয়ান সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান। এবং এইটাও বলছে যে আপনাদের দেশে যে 8 জন পাকিস্তানি সামরিক কর্মকর্তা গত 3 মাস ধরে আপনাদেরকে ট্রেনিং দিয়েছে জঙ্গিদেরকে, তাদের নাম ঠিকানা সহ কোথায় আছে সব দেওয়ার পরও আপনারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছেন। সেনাবাহিনীর মদতে পালিয়ে গেছে এরা, এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লোকেরা, হিজবুত তাহরির লোকেরা, এরা সব আপনাদের মদতে পালিয়ে গেছে। এবং এটাও জিজ্ঞেস করেছেন বৃহস্পতিবার রাতে আপনারা 16টা ড্রোন উড়াইয়া কোথায় কোথায় আমাদের সেনাবাহিনী আছে, ক্যাম্প আছে, এগুলোর ছবি তোলাইছেন। সেখানে আপনারা 4টা ড্রোন হারিয়েছেন, বাকিগুলো বাঁচলো, 4টা ড্রোন আপনারা হারিয়ে ফেলেছেন, গুলি করে ভূপাতিত করা হয়েছে, যেগুলো আপনাদের ড্রোন। এবং কি কি নিয়েছে সেই ছবিগুলো এখন আমাদের কাছে আছে, এগুলো আমরা সব আমাদের কাছে, কারণ ওই 4টা ড্রোন গুলি করার পরে ইন্ডিয়ার মাটিতে ভূপাতিত হয়েছে এবং ওগুলো নিয়ে ওনারা দেখছে। তো সব কথা শোনার পরে এখন আমাদের সেনাপ্রধানের শুধু 2 হাঁটু না, 3য় নাম্বার হাঁটু সহ কাঁপা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে মাইর যদি দেয় ইন্ডিয়া, তখন ইন্ডিয়া তো আর পাবলিক মারবে না, মারবে তো সেনারে, আর সামনে যাবে কারা? সেনা। এই ভয়ে এখন পুরো সেনাবাহিনীতে তটস্থ। এবং আপনারা সকলেই জানেন যে গত পরশুদিন সেনাবাহিনীর 6 জন সৈনিকের লাশ এসেছে, জাতিসংঘে অধীনে কাজ করতে গিয়ে যে মারা গেছে, তাদের জাতীয় পতাকাটা পর্যন্ত কপালে জুটেনি, তাদের লাশগুলো দাফন হয়েছে, কোনো কেউ জানেও না, কিন্তু এখানে সবাই হাদি 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 আছে, যার মুখ খারাপ, নোংরা, বস্তির এক পোলার জন্য একদম জাতীয় বিপ্লব করে ফেলছেন, ওনারা ইসলামী বিপ্লব করবেন। সব গতকালই, আসলে গতকাল তো শুক্রবার রাতেই সেনাবাহিনীর বৃহৎ অংশ, যারা যুদ্ধ চায় না, যারা চায় না যে কোনো অশান্তি হোক, যারা দেশটাকে শান্ত চায়, শুধুমাত্র এক সেনাপ্রধানের কারণে তারা কিছু করতে পারতেছে না, তাদের প্রেসারে পড়া সেনাবাহিনী প্রধান ওদের ডাইকাইনা কথা বলতে হয়েছে। সেনাবাহিনী প্রধান ইউনুসকে বলতে বাধ্য হয়েছে যে স্যার এগুলো একটু বাদ দেন এই মুহূর্তে, কারণ হচ্ছে যে এইখানে যদি এরকম কিছু হয় তাহলে ইন্ডিয়ান সেনাবাহিনী অ্যাটাক করে বসবে। কারণ হচ্ছে যে হিন্দু লোকটাকে মারা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মেরে আধমরা অবস্থায় আগুন জ্বালিয়ে দেওয়া, সেই বিষয়ে ইন্ডিয়ান সেনাপ্রধান কথা বলেছেন। এবং এগুলো সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত এই মুহূর্তে। তবে আজকে আরেকটা ভিডিও আপনাদেরকে, আজকে না হোক কালকে সকালে হলে আপনারা আরেকটা পাবেন, রয়ের টোটাল ইন্ডিয়ান সেনাবাহিনীর টোটাল প্ল্যান এবং রয়ের কর্মকাণ্ড নিয়ে আপনাদের দ্বিতীয় একটা ভিডিও দিব, যেটাতে আপনারা আরও জানবেন কি কি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ যে পাকিস্তানের বুদ্ধিতে একটা যুদ্ধ চাইতেছে, এবং সেই যুদ্ধে এই বাঙালিদের যে ডট ডট মারা যাবে এটারও গ্যারেন্টি আছে। কারণ ইন্ডিয়া সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে হবে না, 2 জায়গাতে 2টা ম্যাসাকার করে দিলেই বাংলাদেশ শেষ, 4 টুকরো হয়ে যাবে বাংলাদেশ।